কিন্তু এই গল্পের নাম কিন্তু বাংলার নব্য লেখকদিগের প্রতি নিবেদন। মানে বাংলার 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 মানে কি বাংলার, এই যে আমরা এই বাংলার সেই বাংলার আগে করে একটু সংস্কৃত টাইপের কথা ছিল জন্য বাংলার ওইভাবে বলছে, আসলে এটা বাংলার কথা বলছে। নব্য মানে কি নতুন, লেখকদিগের প্রতি নিবেদন মানে নতুন লেখকদের, এই দিকেরটা হয়ে গেছে বর্তমানে নতুন লেখকদের প্রতি নিবেদন। নিবেদন মানে অনুরোধ করছে, মানে নতুন লেখকরা মানে আন্দাজে লিখছে, সেই জন্য নতুন বাংলার নতুন লেখকরা যারা আছে তাদের প্রতি মানে হচ্ছে যে বঙ্কিমচন্দ্র কইছে যে ভাই তুই এরকম করে লিখিস না, লিখলে মান সম্মান চলে যাচ্ছে, বাংলা ভাষা শেষ হয়ে যাচ্ছে, হয়তো এইরকম কোনো কথা বলতে পারে। তো কী বলতে পারে না পারে সেটা আমরা পরে দেখি। তো এখানে আমাদের প্রথমে বলছে যশের জন্য লিখিবেন না, মানে কি যশ মানে খ্যাতি সুনাম। অনেকেই আছে যে খ্যাতির জন্য লেখে যে আমি এইটা লেখবো, লিখে আমার অনেক টাকা পয়সা হবে, আমি খ্যাতির জন্য লেখবো। তো ওরা বলছে যে না, যশের জন্য লিখবেন না, তা হইলে যশও হইবে না। তার মানে কি, যদি তাই হয় টাকা পয়সা হয় না, লেখাও যশ হইবে না, লেখাও ভালো হবে না। যখন তুই যশের জন্য লিখতে চাস তখন তোর কিছু বাদ দিয়ে লেখা লাগবে। দেখা গেলো যে তুই এমন একটা লিখতেছিস তোর মনের কথা, কিন্তু তুই মনে করলো যে এই কথাটা লিখলে সরকার আমার বিপক্ষে চলে যাবে নি, সরকারের আমি একদম টাকা পয়সা পাবো না, আর এই কথাটা লিখলে সরকার আমার বইটা বিক্রি করে দিবি নি, বিভিন্ন স্কুল কলেজে বলবে না যে এই বইটা কেন, তখন আমার একটা লাভ হবে না, তখন আমি এটা বাদ দিয়ে দিই। কিন্তু সেটা প্রকৃতপক্ষে সেটা তোর লেখার দরকারই ছিল না, কিন্তু তুই একটা লেখা লিখে দিল। তো সেই জন্য সেই লেখাটা ভালো না। লেখা ভালো হইলে যশ আপনি আসবে। বলছে যে আপনি যদি কোনো ভালো লেখা লেখেন তাহলে যশ আসবে, কিন্তু যদি আপনি যশের জন্য লেখেন তাহলে সেইটা ভালো হবে না। এটা হচ্ছে যে আমাদের বাংলা লেখকের প্রতি বঙ্কিমচন্দ্র একটা উপদেশ দিচ্ছে, এটা তাদের প্রতি একটা নিবেদন করছে, মানে অনুরোধ করছে। ক্লিয়ার? এটা হচ্ছে যে ইন্টারমিডিয়েটের, তোদের হচ্ছে যে ইন্টারমিডিয়েটের পাঠ্য বইয়ের এটা হচ্ছে প্রথম গল্প বলিস আর প্রথমে প্রবন্ধ বলিস, যাই বলিস, এটা নিয়ে অত টেনশন করার দরকার নেই। এটা হচ্ছে যে বাংলার নব্য লেখকদের প্রতি নিবেদন। দ্বিতীয়টা বলছে যে টাকার জন্য লিখিবেন না, মানে কি, অনেকে আছে টাকা পয়সার জন্য লেখে যে এইরকম ব্যাপার, আমি এইটা লিখলে আমি এত টাকা পয়সা লিখবো। আমি অবশ্য টাকার জন্য লিখি না এই 9-এর বইটা, কিন্তু অনেক মানুষই, ম্যাক্সিমাম মানুষই আগে বই লেখে, তারা চিন্তা করে যে এই বইটা আমরা কত টাকা ইনকাম করব, এবং বই লিখলেই সাধারণ মানুষের একটা ধারণা আছে যে না তাহলে মনে হয় টাকা পয়সা কতই না পাইছে, সেজন্য টাকার জন্য লিখবেন না। ইউরোপে এখন অনেক লোক টাকার জন্যই লেখে এবং টাকা পায়। বলছে ইউরোপে মানে বঙ্কিমচন্দ্র লিখছে তো অনেক আগে, যখন লিখছিল সেই সময় বঙ্কিমচন্দ্র মনে হয়েছে ইউরোপের মানুষরাই তো এরা এত উন্নত, তাও তো এরা টাকার জন্যই লেখে এবং ওরা টাকাও পায়, লেখাও ভালো হয়, ওরা টাকার জন্য লেখে, টাকা পায়, লেখাও ভালো হয়। কিন্তু আমাদের এখনও সেদিন হয় নাই। বলছে যে ইউরোপের লোক টাকার জন্য লেখে, যে একটা বই লিখতেছে, কষ্ট করে লিখতেছে, টাকার জন্য তারা বই পায়, তারা তো তার বাচ্চার দিয়ে লেখে না। কিন্তু বাঙালি টাকার জন্য লিখতে যায়, তো কিছু জিনিস তাদের কোনো অনুভূতিটা বাদ দিয়ে দেয়, কোনো দুর্নীতি ঢোকা দেয়, বুঝিস ব্যাপারটা। সেজন্য বলছে যে কিন্তু আমাদের এখনও সেই অবস্থা সেদিন হয় নাই। এখনও অর্থের উদ্দেশ্যে লিখতে গেলে লোকরঞ্জন প্রবৃত্তি প্রবল হয়ে পড়ে। এই দেখ, আমরা যদি অর্থের উদ্দেশ্যে টাকার জন্য লিখতেছি, তাহলে মানুষের লোকরঞ্জন প্রবৃত্তি, মানুষের প্রতি তার সরকারের প্রতি তাদের একটা আনুগত্য, সরকারের একটু ভালো কথা, এই রকম একটা প্রবৃত্তি আমাদের করে যে এই লেখাটা লিখলে তো আবার সরকার ব্যান করে দিবেনি, এই লেখা লিখলে সরকার আমাদের অজ্ঞ থাকবে, ওইভাবে লেখে। কিন্তু ইউরোপে তো আর ওরকম না, ওরকম ব্যান করা বা এরকম তো নাই, সেই জন্য তারা টাকার জন্য লেখে এবং তারা টাকাও পায়। ক্লিয়ার? তে হচ্ছে যে কিন্তু প্রবল হয়ে পড়ে। কিন্তু আমাদিগের দেশের সাধারণ পাঠকদের রুচি ও শিক্ষা বিবেচনা করিয়া লোকরঞ্জন করিতে গেলে রচনা বিকৃতি ও অনিষ্ট হয়ে ওঠে। কিন্তু আমাদের দেশের পাঠকদের যে রুচি বা এইটার মধ্যে যদি আমরা লোককে মানে রঞ্জন করা হচ্ছে লোকের ভালো করার জন্য যদি লিখি যে আমরা এটা লোক খুশি হবে, রঞ্জন মানে মনোরঞ্জন, মানে মনকে খুশি করা, লোকরঞ্জন মানে লোককে খুশি করা, মানে কাউকে খুশি করার জন্য লিখতে গেলে সেই লেখাটা ভালো হয় না, ভালোর চেয়ে এটা খারাপই হয়। ক্লিয়ার? আচ্ছা, যদি মনে এমন বুঝতে পারেন যে লিখিয়া দেশের
বা মনুষ্য জাতির কিছু মঙ্গল সাধন করিতে পারেন অথবা সৌন্দর্য সৃষ্টি করতে পারেন, তবে অবশ্যই লিখবেন। আপনি যদি লেখে যদি মনে করেন যে এই লেখাটা আমার জনগণের কল্যাণ হবে, তাহলে লিখতে পারেন। যদি আপনার এটা মনে হয় যে আমার এই লেখাটা মানুষ জানবে, মানুষ দেখবে, জনগণের কল্যাণ হবে, তাহলে আপনি লিখতে পারেন। কিন্তু যদি আপনি এই লেখাটা এমনভাবে লেখেন যে না এই লেখাটা মানে মানুষের খুশি করার জন্য লেখেন, তাহলে হবে না। আপনার মানুষের কল্যাণ করার জন্য লেখা লাগবে। কে খুশি হলো বা কে খুশি হলো না সেইটা ব্যাপার না। তাহলে বলছে যে এখন যারা অন্য উদ্দেশ্যে লেখেন তাদেরকে যাত্রাওয়ালা প্রকৃত নিজ ব্যবসায়ী দিকের সঙ্গে গণ্য করা যাইতে পারে। আরও কিছু মানুষ আছে যারা অন্যান্য উদ্দেশ্য চিন্তা করে করে লেখেন, তো তাদের এটা গান যাই হোক, তারা আরও অন্যান্য আছে, অন্যান্য চিন্তা করে মানুষকে আন্দোলন করা বা বিভিন্ন রকমের জিনিসই লিখতে পারে। তো সেসব কথা আর এখানে বলে নাই। যারা অসত্য, ধর্ম বিরুদ্ধ, পরনিন্দা বা পরপীড়ন বা স্বার্থ সাধন যাহার উদ্দেশ্যে সেই সকল প্রবন্ধ কখনোই হিতকর হইতে পারে না। মানে যেটা সত্য না, মিথ্যা কথা লিখলো তুই, মানে আবার ধর্মের বিরুদ্ধে লিখলো, পরনিন্দা মানে অন্যের নিন্দা করে লিখলো, বা তোর নিজের কোনো স্বার্থ হাসিলের জন্য তুই লিখলো, তাহলে সেই লেখাগুলো সেই সকল প্রবন্ধ কখনো মানে ভালো হতে পারে না, মানুষের জন্য কল্যাণ করতে হতে পারে না। ক্লিয়ার? সুতরাং তা একেবারে পরিহার্য। সত্য ও ধর্মই সাহিত্যের উদ্দেশ্য। সাহিত্যের উদ্দেশ্য সত্য কথা লেখা, যে তুমি সত্য কথা লেখো, মানুষ সত্য কথা লেখে না। কিন্তু বর্তমান সমাজে সত্য কথা লিখলে যে আবার পুলিশ এসে ধরে নিয়ে যাবে, বুঝছিস ব্যাপারটা? এই জন্য আমাদের দেশে ওই অবস্থা হয়নি। সত্য কথা লিখবে, সরকার মনে করবে যে আমার বিরুদ্ধে লিখছে, ধর ওকে। কিন্তু সেই জন্য আমাদের দেশে এখনও ওই রকম অবস্থা হয় নাই। হ্যাঁ, সত্য ধর্মই সাহিত্যের উদ্দেশ্য। অন্য উদ্দেশ্যে লেখনী ধারণ মহাপাপ। এখন অন্য উদ্দেশ্য যে কী সেটা এখনও ভালো করে বলে নাই। অন্য যে কোনো উদ্দেশ্য আমরা লিখতে পারি, মানে নিজের মানে হচ্ছে যে কাউকে তেলবাজি করা মানুষ বলে, বা যে কোনো উদ্দেশ্যে লিখতে পারি, সেগুলো ভালো না। যাহা লিখবেন তা হঠাৎ ছাপাবে না। বলছে যে যা লিখলেন লিখেই আপনি ছাপাতে দিলেন, সেটা না। কিছুকাল ফেলিয়া রাখবেন, মানে কিছুকাল আপনি রাখেন, কিছুকাল পরে উহা সংশোধন করিবেন। দেখা গেলো যে আপনি এখন যা লিখলেন সেই লেখাটা কিন্তু সবসময় হচ্ছে যে এই সঠিক না। কিছুক্ষণ পরে দেখবেন যে আমি যে লিখছি গতকাল সেই লেখাটা আমার ঠিক আছে কিনা, তারপরে বললে হ্যাঁ ঠিক আছে, এটা আগে এরকম ছিল, তখন বলছে যে সেই লেখাটা আপনি তখন পাবলিশ করতে পারেন। তাহার হইলে দেখিবে প্রবন্ধে অনেক দোষ আছে। কাব্য, নাটক, উপন্যাসে 2-1 বছর ফেলিয়া, বলছে যে কাব্য বা নাটক বা উপন্যাস আপনি যদি 2-1 বছর ফেলে রাখিয়া তারপর সংশোধন করলে বিশেষ উৎকর্ষ লাভ করবে। যে আপনি যেটা লিখছেন সেটা যদি একটু রেখে দিলেন, রেখে দিয়ে আবার আপনি একটু কারেকশান করলেন, মানে সেই কারেকশান করলে আপনার সেটা একটু লেখাটা ভালো হবে। যারা সাময়িক সাহিত্যের কার্যে ব্রতী, মানে যারা অল্প অল্প একটু আমি লিখলাম, একটা গল্প লিখে দিলাম, অল্প সময় লিখলাম আবার ছাড়িয়ে দিলাম, তাদের পক্ষে এই নিয়মটি রক্ষাটি ঘটিয়ে ওঠে না। মানে আমরা একদিনের জন্যই লেখবো, এটা আবার আমি ফেলে দেবো, অনেকে তারা তো এরকম ফেলে লিখতে পারে। কিন্তু যেগুলো লেখক ঘন্টার পর ঘন্টা লেখে, মাসের পর মাস লেখে, বছরের পর বছর ধরে লেখে, তারাও একটু দেখে যে না আমি একটু রেখে দিই, দেখি কীরকম অবস্থা হলো। তো এজন্য সাময়িক সাহিত্য লেখকের প্রতি অবনতিকর। মানে অল্প একটু সাময়িক সাহিত্য, অল্প একটু গল্প লিখলাম, ছাড়িয়ে দিলাম, সেটাও খুব একটা লেখা ভালো না। তাই বঙ্কিমচন্দ্র বলছে, এটা আমাদের কথা না, যে বিষয়ে যার অধিকার নাই সে বিষয়ে তার হস্তক্ষেপ অকর্তব্য। মনে কর যে আমি কেমিস্ট্রি মনে কর যে পড়াই, আমার বাংলায় হচ্ছে যে আমার কোনো বাংলা ভাষা লেখা বা দেখা বা পড়ানোর অধিকার নাই, তারপরে আমি বাংলার উপর হস্তক্ষেপ করলাম, তো সেইটা বলছে যে সেটা অকর্তব্য, সেটা কর্তব্য নয়। এটা বঙ্কিম সেই সময় বলেছে, কিন্তু এখন আমরা সেটা মানি না। আমাদের মনে হয়েছে যে এখন যার যেটা জ্ঞান যেদিকে আছে, সে বাংলার কোনো ছাত্রও আইসিটি ক্লাস নিতে পারে, আইসিটির কোনো ছাত্র আবার বাংলা ক্লাস নিতে পারে। হ্যাঁ, বাংলা পড়েই আমরা কেমিস্ট্রি টিচার হয়েছি, ফলে আমরা বাংলাও। কিন্তু ওই এটা বঙ্কিম যখন বলছে যে বঙ্কিমের কথা অনুসারে বলতেছি, যে বঙ্কিমের কথাই যে সব সত্য তা তো আর না। বঙ্কিম তার একটা মতামত দিচ্ছে। বঙ্কিম একজনকে বলছে যে ভাই রে ভাই, তোরা যদি এইরকম ব্যাপার যার অধিকার নেই সে বিষয়ে তুই যদি লিখিস সেটা তো ঠিক হবে না। বঙ্কিম বলছে, আমরা বলবো না, তোর যদি লেখার অধিকার থাকে, তুই যদি লিখতে পারিস লেখে,
বর্তমানে আমাদের এরকম একটা জিনিস কথা আছে আর কি। তো এটি সোজা কথা, কিন্তু সাময়িক সাহিত্যে এই নিয়মটি রক্ষিত হয় না। ওই যে বলছে যে কিন্তু এই সাময়িক সাহিত্য মানে যে 3 মাসে একটা পত্রিকা বের হয়, এটা চটি বইয়ের মতো বের হয়, একটু ঠিক আছে, ওগুলো ম্যাগাজিন টাইপের এইটা, ওইগুলোর ক্ষেত্রে এগুলো দরকার নেই। ওগুলো একজন বাংলার ছাত্র ইংলিশে একটা প্যারাগ্রাফ লিখে দিল, বা ইংরেজির ছাত্র আইসিটি নিয়ে লিখে দিল, ওগুলোর ক্ষেত্রে আমাদের এই বিধানগুলো প্রযোজ্য হয় না। ক্লিয়ার? বিদ্যা প্রকাশের চেষ্টা করিবেন না, বলছে যে আপনার যে অনেক বিদ্যা আছে মানুষকে বুঝাবেন না, কিন্তু এটা কি বাংলা আমাদের দেশের জন্য না, এটা বিদেশের বড় দেশের কথা বলছে, কিন্তু আমাদের দেশের মানুষ আমি একটা জানলাম সেটা আমি মানুষকে জানাইলাম না, তাহলে কীরকম হয়? কবে কোন মানুষ জানবি না জানবি, যেমন আমি সব জানা দেই। অনেক মানুষ অনেক জানে, চুপ করে থাকে, তারাই যেই সব বই পড়ে শিখছে যে আমার অনেক বিদ্যা আছে, মানুষকে জানাবই না। এটা আবার মানুষ টু মানুষ ভ্যারি করে। এটা বঙ্কিম তাদেরকে অনুরোধ করছে যে ভাই আপনার পেটে অনেক বিদ্যা আছে, আপনি এটা মানুষকে জানায়েন না, তাই বঙ্কিম বলিছে। ক্লিয়ার? সেটা আমি শুনবো কি শুনবো না এটা আমার ব্যাপার, আমি পাঠক, আমি সেটা গ্রহণ করবো কি না করবো আমার ব্যাপার, আমার যে এইটাই গ্রহণ করা লাগবে এমন তো কোনো কথা নাই। এটা বঙ্কিম বলছে যে ভাই আপনারা যারা লেখক একটু পারলে আপনার প্রতি আমি অনুরোধ করতেছি আপনি এই কথাগুলো রাখেন না। আমি রাখলাম না, কী হবে? বঙ্কিমকে আমাকে ফাঁসি দিবি, জেল দিবে না। তো বিদ্যা থাকলে তা আপনি প্রকাশ পায়। এখন বঙ্কিম বলছে আপনার বিদ্যা আছে, আপনি যদি বলে বেরান আমার অনেক বিদ্যা, তাহলে খুব একটা লাভ হবে না। কিন্তু আপনি যদি কাজ করেন এবং সেই কাজেই প্রকাশ পাবে যে আপনি অনেক বিদ্যান, আপনার অনেক জ্ঞান আছে। আবার কে কল দিল? এটা তখন বাদ দিলে আবার এই তাই আবার এটা চলে যাবে। বলিছে যে ঠিক আছে, বিদ্যা থাকলে এটা আপনি প্রকাশ পায়, এটা চেষ্টা করতে হয় না। তে বলছে বিদ্যা প্রকাশের চেষ্টা পাঠকের অতিশয় বিরক্তিকর। মানে কোনো লেখক যদি তার পেটে অনেক বিদ্যা আছে, সে যদি বারবার বলে যে পড়তেছে তার তো অত বিদ্যা নাই, আর সালার এত বিদ্যা আর এইসব পড়বো না, যা ওয়েবসাইটে ফেলে দেয়। সেই জন্য যারা লেখক তারা যে তাদের যে শরীরে অনেক বিদ্যা আছে সেই বিদ্যাগুলি তারা প্রকাশ করে না। তারা এমনি এমনভাবে লেখে যে পাঠক আকৃষ্ট হয়ে পড়ে, তখন মনে করে বাহ শরৎচন্দ্র তো অনেক সুন্দর একটা গল্প লিখছে, রবীন্দ্রনাথ তো অনেক সুন্দর গল্প লিখছে, ওরা তখন পাঠক ওইভাবে ভাবে। তে এখানে বলছে যে এবং রচনার পারিপাট্যের বিশেষ হানিজনক। একটা লেখা লিখলো তো ডিজাইন করে দিল, এই জায়গায় একটা ফুল, ওই জায়গায় একটা পাখি, ওই জায়গায় একটা মানুষ, ওই জায়গায় একটা গরু, এমনি দিয়ে দিল, এগুলো কিন্তু পাঠকের অত ভালো লাগে না। পাঠক খালি পড়লেই ভালো লাগে, তো ওই ছবি টবি অত খুব একটা ভালো লাগে না। এটা বঙ্কিম বলিছে। আমার যদি মনে হয় যে আমি একটা লেখা দেখবো, তার মাঝে আমি একটা ছবি, একজন মানুষের একটা গাছের ছবি দিলাম, আমার ওইটাই ভালো লাগে, সেটা আমার ব্যাপার। কিন্তু এইটা এই গল্পটা পড়ে যে বঙ্কিমের কথাই শোনা লাগবে তা না। বঙ্কিম সাধারণ লেখকের প্রতি কী তোর অনুরোধ করছে এই বইতে সেই সব লেখা আছে। আমরা এটা যেহেতু এটা পাঠ্য বই, এটা যেহেতু তোর সিলেবাসের একটা অংশ, বাংলার নব্য লেখকদের প্রতি নিবেদন, তাহলে আমরা কি করব, আমরা বঙ্কিম কী কথা বলছে সেইটা বলবো যে বঙ্কিম এইটা বলিছে। তো বঙ্কিম বলছে যে হানিজনক। এখনকার প্রবন্ধে ইংরেজি, সংস্কৃতি, ফরাসি, জার্মান কোটেশন বড় বেশি দেখিতে পাই। যে সময় বঙ্কিমের সাধারণ লেখক আছে একদম ম্যান ইজ মর্টাল এরকম একটা স্লোগান দিলে, ভাই এটা তো তোর জানেই, এটা তুই কোটেশন দিয়ে আমি এত লেখার দরকার কি? তো বঙ্কিমের সময় অনেক মানুষ এরকম নতুন লেখক আছে, হানি টেস্ট সুইট, ম্যান ইজ মর্টাল, তারপরে টিট ফর ট্যাট, এরকম একটা প্রবচন বিভিন্ন দিয়ে লিখে মেখে প্রবেশন, মানে হচ্ছে যে আব্রাহাম লিঙ্কন বলেছেন পিপুলস অফ দ্য পিপুল, ডেমোক্রেসি ইজ দ্য পিপুল, ফর দ্য পিপুল, বাই দ্য পিপুল, এরকম মেলা কিছু ওইসব স্লোগান ভাই মানুষের কথা আপনার কোটেশন দেওয়ার দরকার কি? নিজে পারলে লেখেন, বঙ্কিম পয়সা ওটা তো লিখেই দিছে, ওইটা কোটেশন দিয়ে আপনার লেখার দরকারটা কি? তে বলছে যে কোটেশন দেখতে পাই, যে ভাষা আপনি জানেন না পরের গ্রন্থের সাহায্যে সে ভাষা হইতে কদাচ উদ্ধৃত করবেন। আপনি সেটা বোঝেনই না, আর একজন লেখছে সেইটা আপনি লিখলেন, আপনি কি বুঝলেন এটা লেখেন। আমি যেরকম কারোর কথা শুনি না, আমি কি বুঝছি সেটা আমি লিখি। যেটা বঙ্কিম কিন্তু এইভাবেই মানুষকে বলিছে যে ভাই নতুন লেখক যারা আপনি খালি মানুষের বই থেকে কোটেশন দিবেন, উর্দুর একটা কোটেশন দিয়ে দিল, অনেকে আছে না উর্দু একটা কোটেশন দিয়ে দিল, বাংলা লিখতে ইংরেজি কোটেশন সে জানেই না, অথচ একটা কোটেশন মেরে দিল। তো বঙ্কিম বলছে বাংলার যারা নতুন লেখক ভাই তোদের হাতে পায়ে ধরি,
তোরা এরকম করে করিস না, এরকম একটা জিনিস বঙ্কিম একটা উদাহরণ দিছে। তো অলঙ্কার প্রয়োগ বা রসিকতার জন্য চেষ্টিত হইবেন না, মানে একটা লেখার মাঝে ফুলি স্টপ দাড়ি কোমা দিয়ে ডিজাইন করে বড় টড় করে ফন্ট বাড়ানো ছোটানো বাঁকা করে এইসব অলঙ্কার দেওয়ার কোনো দরকার নেই, বা উদাহরণ অত দেওয়ার দরকার নেই। উদাহরণ বারবার উদাহরণই দিচ্ছেন, অত দেওয়ার দরকার নেই, এখানে যা বলছে তাই দিবেন আর কি। তাই বলছে যে অলঙ্কার প্রয়োগ বা রসিকতার জন্য চেষ্টিত হইবে না। অনেকে রসিকতা করে লেখা একটা লিখে দিল, এরকম কোনো লিখেন না। স্থানে স্থানে অলঙ্কার বা ব্যঙ্গের প্রয়োজন বটে। বলছে তো অনেক মানুষ লেখে নিজে সরাসরি লেখে না, ব্যঙ্গ করে লেখে, যে দেশ চলতিছে আকাশের বেগে একটা মারি দিল আর কি, এটা ব্যঙ্গ করে লিখে দিল, বা দেশ চলতিছে রকেটের বেগে, না আসলে মানে এটা ব্যঙ্গ করে লেখা। বলছে এত ব্যঙ্গ করার দরকার নাকি, সত্য কথা লেখেন, দেশ কিরম চলতেছে সেটা লেখেন, আপনি আকাশের গতিতে তো আর দেশ চলে না। অনেকে একটা ব্যঙ্গ করে অনেকের আজে বাজে লিখে দেয় আর কি। তো লেখকের ভাণ্ডারে এর সামগ্রী থাকলে প্রয়োজন মতে আপনি আসিয়া পৌঁছবে। যদি আপনি লেখার মধ্যে যদি কোনো কিছু আসে এটা এমনিই ফুটে উঠবে, তার অলঙ্কার দরকার নেই। ভাণ্ডারে না থাকলে মধ্যে কুটি কি মাথা কুটিলেও আসবে না। আপনার পেটের মধ্যে কিছু লেখা নাই, এর থেকে একটু লিখতেছেন ওর থেকে লিখতেছেন, মানুষ কাট পেস্ট করে, নিজে লেখে না, এন থেকে একটু লেখে ওন থেকে একটু লেখে, কিন্তু সেটা আপনি পড়েন। বলছে যে আপনি পড়েন, পড়ে সেটা আপনি বুঝে আপনি লিখবেন। আপনার এক জিনিসগুলো আপনার মাথায় ভাণ্ডার নাই, আপনি এর থেকে কোটেশন দিয়ে প্রমাণ করতে চাচ্ছেন আপনি বড় একটা লেখক, বিশাল লেখক, কিন্তু আপনার তো এখানে একটাও নেই, এখান থেকে কাট, এখান থেকে পেস্ট। তাই বলছে এরকম লেখেন না। তখন কাস্টপেট ছিল না, তাও বঙ্কিম উদাহরণ দিয়েছে। তার সময়ের এই লেখাটা পড়ে বোঝা যাচ্ছে যে তখনকার সময়ের সমসাময়িক লেখকরা মনে এরকম কোটেশন ব্যবহার করতো, আরবি ফার্সি সব ভাষার ব্যবহার করতো, অলঙ্কার প্রয়োগ করতো, মনে এইটা জিনিস আছে। সেই জন্যে যার যেটা ধর একটা সেই অধিকার নাই সেই সব জিনিসগুলো নিয়ে লিখতো। ধর হিন্দু ধর্মের অধিকার নাই মুসলমান হিন্দু ধর্ম নিয়ে লিখলো, বা এরকম উর্দু ধর্ম নিয়ে লিখতো, বা যে লিখলে মনে করেন খ্রিস্টান দিয়ে লিখলো, এইরকম একটা জিনিস বলছে যে যার যে বিষয়ে অধিকার নাই সে বিষয়ে আপনি এটা লিখেন না। বা এই অসময়ে বা শূন্য ভাণ্ডারে অলঙ্কার প্রয়োগের বা রসিকতার মধ্যে কোনো কাজ, ওটা তো বুঝলাম যে স্থানে অলঙ্কার বা ব্যঙ্গ বড় সুন্দর বলে বোধ হবে সেই স্থান কাটিয়ে দিবে, এটি প্রাচীন লিপি, আমি সে কথা বলি না। এখন বলছে যে আপনার কিন্তু এরকম বলতেছি না যে এই জায়গায় একটা অলঙ্কার দিলে খুব সুন্দর হবে আর আমি আপনাকে অলঙ্কার কাটিয়ে দিতে বলছি, ব্যাপারটা সেরকম না, যেখানে দরকার আপনি সেখানে দিয়েন, তাই বলছে। কিন্তু আমার পরামর্শ যে স্থানটি বন্ধুবর্গকে পুনঃ পড়ায় শুনবে, মানে বারবার করে পড়ানো লাগবে, এইরকম পড়া একই জিনিস বারবার দিলেন, এরকম করেন না, তাই বলছে। ভালো না হইয়া থাকে তবে 2-4 বার পড়িয়া লেখকের নিজের বা উহা আরও ভাল লাগবে না, বন্ধুবর্গের নিকট পড়িতে লজ্জা করবে, তখন উহা কাটিয়ে দিবে। মানে ঘটনাটা হচ্ছে যে তুই লেখার পরে তুই আগে পড়বো, এই যে আমি লিখলাম, আমি একটু পড়ে দেখি যে কেমন হলো, যদি তোর কাছে ভালো লাগে তাহলে তুই দিবি, তোর কাছে ভালো লাগতেছে না, তুই মনে করছিস যে সৌদের কাছে বা রফিকের কাছে ভালো লাগবে, তা না, নিজের কাছে আগে ভালো লাগা লাগবে। তারপরে এই সকল অলঙ্কারের শ্রেষ্ঠ অলঙ্কার হচ্ছে সরলতা, মানে সহজ ভাষায় লেখা হচ্ছে সবচেয়ে বড় ইম্পর্টেন্সি। কঠিন করে লেখাটা কিন্তু কত ভালো না, কিন্তু আমাদের বই পুস্তকে সব কঠিন করে সব মানুষ লেখে, ক্লিয়ার, কিন্তু কঠিন করে লেখাটা উচিত না, সেটা বঙ্কিম বলে গেছে। যিনি সোজা কথায় আপনার মনের ভাব সহজে পাঠ করে বোঝাতে পারবেন তিনি শ্রেষ্ঠ লোক। মানে তুই সহজ করে লেখলো, এই যে মানুষ কঠিন করে পড়ায় সহজ করে পড়াতে পারে না, তো ওরা বলছে যে সেই টিচারটাই ভালো যে সহজ করে পড়াতে পারে, সেই লোকে কি ভালো যে সহজ পানাবন্ধ সবাই বুঝতেছে সেই রকম লেখা। কিন্তু একদল মানুষরা সহজ করে লিখতে পারে না জন্যে কঠিন করে লেখে, তাদের লেখা কিন্তু অত ইম্পর্টেন্সই পায় না, গুরুত্ব পায় না। কারো অনুকরণ করিও না, তো বলছে যে কিন্তু কেননা লেখার উদ্দেশ্য পাঠককে বোঝানো। আপনি এমন একটা লিখলেন পাঠক বুঝলই না, সেই লেখার দাম কি? তো বলছে যে কথার প্রমাণ দিতে পারিবে না তার লিখিও না। এমন একটা কথা লিখলাম, একজন যে বলে ভাই তুই প্রমাণ দিতে পারবি, ওর কোনো প্রমাণ নাই, তাহলে সেটা লেখা যাবে না। প্রমাণগুলি সংযুক্ত করার সরল সময়ে প্রয়োজন হয় না, কিন্তু হাতে থাকা চাই। প্রমাণগুলি যে আবার লেখার মধ্যে দেব তা না, কিন্তু প্রমাণগুলি হাতে থাকা যায়। কেউ যদি প্রশ্ন করে যে ভাই আপনি তো ওই জায়গায় লিখতেছেন, তার ডকুমেন্টটা কি, তখন বলতে পারে হ্যাঁ ভাই আমার কাছে এটা ডকুমেন্ট আছে, আমি সেই অনুসারেই লিখছি।
তো বাংলা সাহিত্য বাংলার ভরসা, মানে এই যে বাংলাদেশের যে সাহিত্য, বাংলাদেশের ভরসা, এই নিয়মগুলি বাংলার, বাংলাদেশ থাকলে মানে বাংলা ভারত, বাংলা ভাষায় যারা কথা বলছে তাদের, তারা যারা লিখছে সেইটা। তো এই নিয়মটি বাংলার লেখকদিগের দ্বারা রক্ষিত হইলে বাংলা সাহিত্যের উন্নতি বেগে হইতে থাকিবে। যে লেখকগুলি যদি এইগুলো ফলো করে তাহলে বাংলা ভাষাটা উন্নত হবে। তাহলে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় নতুন নতুন লেখককে বলছে যে ভাই এরকম করিস না, অলঙ্কার মারিস না, কঠিন করে লেখিস না, সহজ করে লেখিস, অন্যের অনুকরণ করিস না, তোর হাতে যেটা প্রমাণ নেই সেটা তুই লেখিস না, তোর যেটাতে অধিকার নাই তুই সেটা লিখবই না, অন্যের লেখাকে বিদ্যা প্রকাশের চেষ্টা করবো না, বিদ্যা আপনি আপনি প্রকাশ হতে পারবে, তুই সরলভাবে তুই লিখবো, যে জায়গায় অলঙ্কার দরকার হয় সেটা তুই অলঙ্কার দেবো, যেখানে অলঙ্কার দরকার নেই সেখানে অলঙ্কার দেবো। তুই একটা লিখে আরও 1 মাস রেখে দে, 2 মাস রেখে দে, তারপরে দেখ যে আগে যে 2 মাস আগে যেটা লিখছি এখনও তোর কাছে কেমন লাগে, তারপর যদি মনে করিস যে না তোর কাছে ভালো লাগতেছে তখন সেটা প্রকাশ পাবো। এইরকম কিছু বক্তব্য এই বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় বাংলার নব্য লেখকদের প্রতি দিছে এবং সেটাই আমরা পড়লাম। ক্লিয়ার? তাই যে এই পর্যন্তই। ওকে, তাহলে হচ্ছে যে আমাদের এখানে কি বাংলার নব্য লেখকদের প্রতি নিবেদন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় সম্পর্কে আমরা একটু পড়ে নেই। এটা পড়ছিস নাকি যে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় 1838 সালে 26শে জুন পশ্চিমবঙ্গের 24 পরগনার কাঁঠালপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন। পশ্চিমবঙ্গে মানে বাংলাদেশের কাছেই আর কি, যেখানে বাংলা 24 পরগনা একটা জেলার নাম, কাঁঠালপাড়া একটা গ্রামের নাম, এটা মনে রাখা লাগবে, পরীক্ষায় আসে। তারপরে বাংলা ভাষার প্রথম শিল্পসম্মত উপন্যাস রচনার কৃতিত্ব তারই, মানে উপন্যাস আগেও মানুষ লিখতো, ভালো হইতো না, কিন্তু বঙ্কিমচন্দ্র একটু ভালো করে লিখছে। তার পিতা যাদবচন্দ্র চট্টোপাধ্যায় ছিলেন ডেপুটি কালেক্টর, মানে ডিসি আর কি, আমরা যেটাকে বলি ডিসি, ডেপুটি কালেক্টর, ঠিক আছে, যে ডিসি আর কি ছিল। 1858 সালে কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনে বিএ পরীক্ষায় প্রথম স্নাতকদের মধ্যে তিনিই একজন, মানে ওই যে কলকাতা বিশ্ববিদ্যালয়ের যে প্রথম বিএ পরীক্ষায় পাশ করছে যারা, তাদের মধ্যে ও একজন, আরও কয়েকজন পাশ করছে, তারা আমেরিকা চলে গেছে, কানাডা চলে গেছে, কিন্তু বঙ্কিম মনে করে ভারতেই রয়েছে। ক্লিয়ার? মানে তাদের মধ্যে সে একজন আর কি, তাই এখানে বলেছে যে তাদের মধ্যে তিনি একজন। পেশাগত জীবনে তিনি ছিলেন ম্যাজিস্ট্রেট, মানে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় নিজেও একজন ম্যাজিস্ট্রেট ছিলেন। মানে ম্যাজিস্ট্রেট, এই চাকরি সূত্রে খুলনার ম্যাজিস্ট্রেট হিসাবে যোগদান করে তিনি নীলকরদের অত্যাচার দমন করেছিলেন। এই সময় সে খুলনায় কী করছিল, একটা ম্যাজিস্ট্রেট হয়েছিল, কিন্তু সেই রকম একটা নীলকর, মানে নীল চাষ করতো, বুঝলি ব্যাপারটা, যেটা আমরা নীল কাপড়ে দিই, ওই চাষ করতে মানে যারা হচ্ছে নীল চাষি তাদের ওপর অনেক অত্যাচার করতো, টাকা পয়সা ঠিক মতো দিত না। তো ম্যাজিস্ট্রেট এসে চিন্তা করলো যে কৃষকরা তো অত্যাচারিত হচ্ছে, শোষিত হচ্ছে, সেগুলো ওই বঙ্কিমচন্দ্র তাদেরকে অনেক প্রতিহত করে, এটা তাই বলা হয়েছে। দায়িত্ব পালন করে তিনি ছিলেন নিষ্ঠাবান, যোগ্য বিচারক হিসেবে তার খ্যাতি ছিল। সে কিন্তু একটা বিচারক, ডেপুটি কালেক্টর মানে রাজস্ব আদায় করে, কিন্তু পাশাপাশি সে শাসনও করে আবার বিচারও করে। ক্লিয়ার? যেমন আমাদের ডিসি। বাংলা সাহিত্য রচনায় অসাধারণ সাফল্য অর্জন করছিলেন তিনি, মানে এই সাহিত্য রচনায় তার একটা অনেক অসামান্য সাফল্য ছিলেন। উপন্যাস প্রবন্ধ রচনার বাইরে বঙ্গদর্শন পত্রিকা সম্পাদনা প্রকাশ তার অন্যতম কীর্তি। সে একটা পত্রিকা সম্পাদন করার পরে তার নাম ছিল বঙ্গদর্শন, মানে বাংলা দেখা, ঠিক আছে। বঙ্গদর্শন উল্লেখযোগ্য। আচ্ছা সাহিত্য 1852 খ্রিস্টাব্দে সংবাদ প্রভাকর পত্রিকায় কবিতা প্রকাশের মাধ্যমে তার সাহিত্য চর্চা শুরু। তারা সাহিত্য রচনা করছেন, প্রথমেই লিখছে তারা কবিতা লিখছে, তারপরে তারা গল্প টল্প লিখছে, কবিতা, যেমন হচ্ছে রবীন্দ্রনাথ লিখছে জল পরে পাতা নড়ে, এই কবিতাটা লেখার পরে রবীন্দ্রনাথ আস্তে আস্তে কবি হয়েছে, তারপরে লেখক হয়েছে, তারপরে বিশ্ববিখ্যাত কবি হয়ে গেছে, তারপরে নোবেল পুরস্কার পাইছে, তারপরে আমরা তো রবীন্দ্রনাথের কথা স্মরণ করি, গান টান সব লিখে দিলে এখন আমরা সব সময় রবীন্দ্রনাথ করি। কিন্তু প্রথম যদি জল পরে পাতা নড়ে না লিখতো তাহলে আজ পর্যন্ত এই বিশ্ববিখ্যাত কবি হতো না, নোবেল পুরস্কারও পেত না। ক্লিয়ার? তাই আমাদের প্রত্যেকটা কবি বা তার প্রথম যে এটা কবিতা দ্বারা শুরু করছে। বঙ্কিমচন্দ্রের গ্রন্থখানা 34টা বই লিখছে, তার মধ্যে এক একটা বই বিভিন্ন কবিতা আছে, গল্প আছে, সাহিত্য আছে। তার রচিত প্রথম উপন্যাস দুর্গেশ নন্দিনী, সে একটা উপন্যাস লিখছিল, উপন্যাস হচ্ছে দুর্গেশ নন্দিনী। উপন্যাস কাকে বলে তা তো জানি, যে ছোটো ছোটো গল্প আছে, ছোটো ছোটো কাহিনী আছে, তোর হচ্ছে যে ওই মানে এটা একটা সুন্দর গল্প,
একটা ছোট্ট গল্প। ছোট গল্প না, এটা হ্যাঁ, ছোট গল্প মানে উপন্যাস বলতে গল্প বড়, কিন্তু ছোট ছোট কথা থাকবে, ছোট ছোট চিন্তা থাকবে, ছোট ছোট মানুষ থাকবে, ছোট ছোট নায়ক থাকবে, ছোট ছোট নায়িকা থাকবে, সাধারণ মানুষের মনের কথা বলবে, এগুলোকে বলে উপন্যাস। ছোট গল্প উপন্যাস কাছাকাছি আর কি, ঠিক আছে। ছোট গল্প মানে গল্পের সাইজ একটু ছোট, উপন্যাস হচ্ছে ওই রকমই, কিন্তু গল্পের সাইজটা একটু বড়। তার অন্যান্য উল্লেখযোগ্য উপন্যাস হলো কপালকুণ্ডলা, মৃণালিনী, বিষবৃক্ষ, কৃষ্ণকান্তের উইল, এগুলো মুখস্থ করা লাগবে। চন্দ্রশেখর আনন্দমঠ, দেবী চৌধুরানী, রাজসিংহ সীতারাম, রাজমোহন সোয়াইপ নামে একটি ইংরেজি উপন্যাসও তিনি রচনা করেছেন, ইংরেজিতেও লিখছিলেন। বঙ্কিমচন্দ্র ধর্ম, দর্শন, সাহিত্য, ভাষা, সমাজ বিষয়ক অনেক প্রবন্ধ রচনা করেছেন। লোকরহস্য, বিজ্ঞান রহস্য, কমলাকান্তের দর্পণ, সাম্য, কৃষ্ণচরিত্র, বিবিধ প্রবন্ধ ইত্যাদি তার গদ্যগ্রন্থ। বাংলা সাহিত্যের অসমান্ত অবদানের জন্য তিনি সাহিত্য সম্রাট উপাধিতে ভূষিত করেন। তাকে বলা হয় সাহিত্যের সম্রাট, মানে সাহিত্যের রাজা, কারণ সে সাহিত্যের সব জায়গায় তার বিচরণ ছিল, ঠিক আছে। তার হচ্ছে কবিতা, তারপরে গল্প, তারপরে উপন্যাস, ইংরেজি সাহিত্য, মেলা কিছুতে তার অবদান ছিল, এবং সব শৈল্পিকভাবে লিখত, সুন্দর করে লিখত আর কি। 1894 সালে 8ই এপ্রিল কলকাতায় মৃত্যুবরণ করেন। তাহলে আজ এই পর্যন্ত, ঠিক আছে।